আমরা এপিডেমিওলজি অফ কমিউনিকেবল ডিজিজ পড়তে গেলে আমাদের কিছু ছোট ছোট পয়েন্টগুলি মাথায় রাখতে হবে। তোমরা এপিডেমিওলজি পড়েছো, কাজে তোমাদের অনেক কিছু আমার ধারণা আইডিয়া আছে। আমরা প্রথমে আজকে দেখি হোয়াট ইজ কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা কি বুঝি? দেখো, a communicable disease is an illness A communicable disease is an illness due to the transmission of a specific infectious agent from an infected person, animal, or inanimate source to a susceptible host, either directly or indirectly. ম্যাম কয়েকজন ওয়েটিং এ। ভিডিওটা প্রথমে আমরা হাইড করে দিছি, দেখা যাচ্ছে না তো? অসুবিধা নেই, না দেখো তো অসুবিধা নেই। তোমরা শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। Yes, ma'am. দেখো, কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা কি কি বুঝি? কমিউনিকেবল অথবা আমরা ইনফেকশাস বলছি, অর্থাৎ যে ডিজিজ গুলি হচ্ছে কি হচ্ছে ট্রান্সমিট করছে এজেন্ট, এই ডিজিজটাকে ট্রান্সমিট করছে কোথা থেকে কোথায়? ইনফেক্টেড পারসন, এনিমেট অর অথবা ইনঅ্যানিমেট সোর্স থেকে একটা হোস্টে যাবে। কি দেখতে পাচ্ছি দেখো, কিছু আছে রেসপিরেটরি ইনফেকশন, ফর এক্সাম্পল স্মলপক্স, চিকেনপক্স, measles, mumps, influenza, ERI, tuberculosis. Then আসে intestinal infection, polio, viral hepatitis, typhoid fever, food poisoning. আর্থ্রোপড বর্ন ডিজিজের মধ্যে আমরা পাচ্ছি ডেঙ্গি, ম্যালেরিয়া, লিম্ফেটিক ফাইলোরাইসিস। আরো অনেক এক্সাম্পল আছে, তোমাদের বইতেও খুব সুন্দর করে এক্সাম্পল গুলি দেওয়া আছে। আমি এখানে খুব একটু করে তোমাদেরকে দু একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা আরো দেখে নিতে পারবে ওখান থেকে। জুনোটিক ডিজিজের মধ্যে আমরা পাচ্ছি র্যাবিস, ইয়েলো ফিভার, টিনিয়াসিস, and surface infection, tetanus, leprosy, STD, and AIDS. This is not only classification of communicable disease. এছাড়া অনেকগুলি ক্লাসিফিকেশন আছে কমিউনিকেবল ডিজিজের, আমরা নেক্সটে আরো দেখবো। তাহলে আমরা কমিউনিকেবল ডিজিজটা বলতে কি বুঝলাম? দেয়ার ইজ কমিউনিকেশন থাকবে কোত্থেকে কোথায়। ম্যাম কয়েকজন ওয়েটিং এ আছে ম্যাম। হ্যাঁ আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমি যদি আরেকবার তোমাদেরকে বলি, কমিউনিকেবল ডিজিজ হচ্ছে কি, দেয়ার ইজ কমিউনিকেশন থাকবে। এটা এক ধরনের ইলনেস বা এক ধরনের অসুস্থতা, যেখানে একটা স্পেসিফিক এজেন্টের প্রয়োজন হবে এবং সেটা কিভাবে ট্রান্সমিট হবে। সেটা মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন হতে পারে, অ্যানিমাল থেকে ট্রান্সমিশন হতে পারে, অথবা কোনো ইনঅ্যানিমেট সোর্স থেকেও ট্রান্সমিট করতে পারে একটা সাসেপ্টেবল হোস্টে। সেটা ডিরেক্ট ট্রান্সমিশন হতে পারে অথবা ইনডিরেক্ট ট্রান্সমিশন হতে পারে। যদি কোনো ডিজিজে এই সবগুলি ক্রাইটেরিয়া ফুলফিল করে, তখন আমরা তাকে বলছি কমিউনিকেবল ডিজিজ। আর আমরা তো জানি যে আমাদের দেশটা হচ্ছে তোমার কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজ। আমাদের দেশটা হচ্ছে কি, দুই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি ডাবল বার্ডেন অফ ডিজিজেস। দ্যাট মিনস কনস্ট্যান্ট প্রেজেন্স অফ হাই রেট অফ কমিউনিকেবল ডিজিজ, এবং প্রতিনিয়ত যেভাবে আমাদের নন কমিউনিকেবল ডিজিজটা বেড়ে যাচ্ছে, ফাইনালি কিন্তু আমরা ডাবল বার্ডেন অফ ডিজিজে আছি। এখন আমাদের কোনো সিঙ্গেল বার্ডেন নেই। একটা সময় আমরা যেটা দেখতাম যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে কমিউনিকেবল ডিজিজটাই বেশি থাকে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে কমিউনিকেবল ডিজিজের পাশাপাশি নন কমিউনিকেবল ডিজিজ গুলাও কিন্তু খুব চরম আকারেই কিন্তু বেড়ে যাচ্ছে। সো এই জন্য আমরা এই কন্ডিশনটাকে এখন বলছি ডাবল বার্ডেন অফ ডিজিজ। দেখো, এখানে আমরা একটু মোডস অফ ট্রান্সমিশনটা দেখে নেব যে কি কি উপায় ট্রান্সমিট করতে পারে। ডিরেক্ট ট্রান্সমিশন হয় আর ইনডিরেক্ট ট্রান্সমিশন হয়। ডিরেক্ট ট্রান্সমিশনের ওয়েগুলি দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি আছে দেখো। ডিরেক্ট কন্ট্যাক্ট, ড্রপলেট ইনফেকশন, কন্ট্যাক্ট উইথ সয়েল, ইনকুলেশন ইনটু স্কিন অর মিউকোজা, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, ট্রান্সপ্লাসেন্টাল। তার মানে যখন বাচ্চা মাতৃগর্ভে থাকে তখন যে ট্রান্সমিশনটা হচ্ছে ফ্রম মাদার টু ফিটাস, সেটাকে আমরা বলছি ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন। ইনডিরেক্ট ট্রান্সমিশনে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এখানে ভেহিক্যাল বন্ড থাকবে, ভেক্টর বন্ড যেটা মেকানিক্যাল হতে পারে, বায়োলজিক্যাল হতে পারে, এয়ার বন্ড ইদার ড্রপলেট নিউক্লিয় অথবা ডাস্টের মাধ্যমে, ফোমেট বন্ড হতে পারে, unclean hands and fingers. So these are the ways of mode of transmission of communicable diseases.
নেট খুব ডিস্টার্ব করে দেখি। দেখো ট্রান্সমিশন সাইকেল, কমিউনিকেবল ডিজিজে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সমিশন সাইকেল না, কিভাবে ট্রান্সমিট করছে। আচ্ছা তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি এর মাঝখানে। আমাদের গত বছর থেকে বা 2019 এর শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের পুরো বিশ্বের এখন সবচেয়ে বার্নিং টপিক কি? করোনা ভাইরাস। তোমরা কোয়েশ্চেনটা কি বুঝতে পেরেছো? তোমরা কোয়েশ্চেনটা বুঝেছো? ম্যাম আপনার কথা লাস্টের দিকে কেটে গেছিল। নেটের খুবই খারাপ অবস্থা, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, আমার ধারণা তোমরাও পাচ্ছ না। 2019 এর শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো বিশ্বে পাবলিক হেলথ ইমার্জেন্সি অথবা বার্নিং টপিকটা COVID-19। কোভিড। কোভিড কোন ধরনের ডিজিজ? কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ, রাইট। ঠিক একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি না পুরো বিশ্বে? তোমরা কি শুনতে পাচ্ছ? আমার এখানে আবার নেট চলে গেছে। জি ম্যাম। একটা অবস্থা। দেখো তাহলে ট্রান্সমিশনটা তোমাদের এর আগেই বললাম, সেটা ডিরেক্ট ট্রান্সমিশন করতে পারে অথবা ইনডিরেক্ট করতে পারে। যে কারণে কি বলা হলো এখানে, এই সাইকেলটা সিম্পল হতে পারে অথবা কমপ্লেক্সও হতে পারে। ঠিক আছে, কি কি লাগছে? এটাকে ট্রান্সমিশন সাইকেল বলছি অথবা পরে ডিজিজ কোর্স। ভাই এদিকে আছেন? ওরা তো কথাই শুনতেছে না, নেটটা এত খারাপ। ফ্যানটা বন্ধ করে দেন মনে হয়। এখন শুনতে পাচ্ছো? ম্যাম শোনা যাচ্ছে ম্যাম, স্লাইড স্ক্রিন দেখা যাচ্ছে না ম্যাম। হ্যাঁ, কিছু আসলে করার নেই, নেটওয়ার্ক ভালো না, বৃষ্টি হচ্ছে এখানে। ম্যাম স্ক্রিন শেয়ার করতে হবে ম্যাম, তোমরা স্লাইডগুলি তো দেখতে পাচ্ছ না? না ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখতে পাচ্ছ না? ঠিক আছে, আমি এটা শেয়ার করে দিব তোমাদেরকে, তোমরা এখন আজকে শুনো। এলিমেন্টস অফ ট্রান্সমিশন সাইকেল। পরে কমিউনিকেবল, যে কোনো কমিউনিকেবল ডিজিজটা এই প্রসেসটা শুরু করার জন্য এবং শেষ করার জন্য কতগুলি মাধ্যমের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা বলি তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট ফর এ কমিউনিকেবল ডিজিজ, ফর ডেভেলপিং এ কমিউনিকেবল ডিজিজ। কি কি লাগবে বলো? একটা এজেন্ট লাগবে, একজন হোস্ট লাগবে, এনভায়রনমেন্ট আর ট্রান্সমিশন। এনভায়রনমেন্ট। হ্যাঁ, এনভায়রনমেন্ট, ঠিক না? ঠিক, আমরা কি বলছি, এটা কারেক্ট নাম বলি আমরা ইকোলজিক্যাল ট্রায়াড। ফর এ soccer, there is a equilibrium between agent, host and environment. তা নয়তো কিন্তু ডিজিজটা ডেভেলপ করবে না। এজেন্ট থাকতে হবে, সাসেপ্টেবল হোস্ট হতে হবে এবং সেরকম এনভায়রনমেন্টে থাকতে হবে। যখন এই তিনটে জিনিসের একটা সমন্বয় ঘটে তখনই ডেভেলপমেন্ট অফ কমিউনিকেবল ডিজিজ এই ব্যাপারটি ঘটে থাকে। এখন দেখছি আমরা, দেখো এখানে এলিমেন্টস অফ হোস্ট থাকছেন, আর কি থাকছে এক্সিট, দ্য মেথড দ্য প্যাথোজেন ইউজ টু লিভ দ্য বডি হোস্ট। ট্রান্সমিশনটা কিরকম দেখো, how the pathogen is transferred from host to susceptible person animal, which can include developmental stage in the environment, in intermediate host or in vectors. দেখো the environment in which দেখা যাচ্ছে না? নো ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওটা হলো হবে। তোমরা কি এখন দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আজকে এগুলো ঠিক করতে করতে ক্লাস হচ্ছে না। আমি তোমাদেরকে একদম সিম্পলি বলি, স্লাইডে থাকুক, তোমরা দেখে নিতে পারবে। ব্যাপারটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আর একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ।
কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা একদম খালি বাংলা ভাষায় যেটা বুঝবো সেখানে একটা কমিউনিকেশন থাকবে, আর নন কমিউনিকেবল ডিজিজে সেখানে কোনো কমিউনিকেশন থাকবে না। কমিউনিকেবল ডিজিজের জন্য একটা এজেন্ট মাস্ট প্রেজেন্ট থাকতে হবে, বাট ফর নন কমিউনিকেবল ডিজিজ আমাদের এজেন্টের কোনো প্রয়োজন হবে না, সেখানে থাকবে অনেকগুলি রিস্ক ফ্যাক্টর। আর কমিউনিকেবল ডিজিজ ডেভেলপমেন্টের জন্য আমার তিনটে জিনিসের অবশ্যই প্রয়োজন হবে, একটা হচ্ছে এজেন্ট, আরেকটা হচ্ছে হোস্ট, আরেকটা হচ্ছে কি এনভায়রনমেন্ট। এজেন্টকে অবশ্যই সে প্যাথোজেনিক হতে হবে, আমার হোস্টকে সাসেপ্টেবল হতে হবে, আর একটা উপযুক্ত পরিবেশ থাকবে। দেখো আশেপাশে কিন্তু আমাদের আমাদের দেশটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, এখানে চারপাশে অসংখ্য জীবাণু ভেসে বেড়াচ্ছে, আমাদের আশেপাশে অসংখ্য ক্যারিয়ার, অসংখ্য ল্যাটেন্ট কেস অনেকে আছে আমাদের আশেপাশে, কিন্তু আমরা বুঝতে পারি না যে তারা বিভিন্ন রোগের জীবাণু বহন করছে। কিন্তু তার মানে কিন্তু সবাই, মাহমুদা তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. দেখো তাহলে হচ্ছে কি একদম সিম্পলি যেটা আমাদের আগেও পড়া হয়েছে, আমাদের এজেন্ট লাগবে, হোস্ট লাগবে, এনভায়রনমেন্ট লাগবে, এবং দেখো আশেপাশে কিন্তু অসংখ্য জীবাণু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা সবাইকে আক্রান্ত হচ্ছি? কোভিড কি সবার হয়েছে? সবার কিন্তু হয়নি। অনেকগুলি ফ্যাক্টর লাগবে, সেই এজেন্টের প্যাথোজেনিসিটি থাকতে হবে, হোস্টকে সেরকম একটা এনভায়রনমেন্টে থাকতে হবে, এবং তাকে সাসেপ্টেবল হতে হবে সেই ইনফেকশনকে আক্রান্ত হওয়ার জন্য। এই তিনটো জিনিসের মধ্যে যদি সমন্বয় না ঘটে তাহলে কিন্তু কখনোই কাউকে কোনো কমিউনিকেবল ডিজিজ কি করতে পারবে না, আক্রান্ত করতে পারবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা যখন এপিডেমিওলজি অফ কমিউনিকেবল ডিজিজ বিভিন্ন ডিজিজগুলি আমরা পড়বো, সেখানে আমরা কিন্তু মূলত কি পড়বো, সেখানে আমরা পড়বো এজেন্ট কি, হোস্ট কি, এনভায়রনমেন্ট কি, ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ কি, আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি। আমাদের পাবলিক হেলথে আমরা কিন্তু ট্রিটমেন্টের চাইতে প্রিভেনশনের দিকে কিন্তু বেশি গুরুত্ব দিই, ঠিক না? এই জন্য আমাদের সাবজেক্টের নাম কি, প্রিভেন্টিভ মেডিসিন। আমরা কিন্তু কিউর নিয়ে, আমরা কি নিয়ে কাজ করি, আমাদের অলওয়েজ টার্গেট থাকে ইরাডিকেশন, অর্থাৎ আমরা কি বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউ, ঠিক Yes, কিনা? ma'am. আমরা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে প্রিভেনশন, নট কিউ। ইন্টারনেট কানেকশনটা আবার আনস্টেবল হচ্ছে। এখন দেখো এই যে এজেন্টের কথা আমরা বললাম, যে প্যাথোজেন, প্যাথোজেনটা আমরা কি দেখতে পাচ্ছি, দেখো the pathogen is the organism that causes the infection। তার মানে আমার একটা প্যাথোজেন লাগবে যে ইনফেকশনটাকে রেসপন্সিবল ফর ইনফেকশন। যেমন cholera is caused by the bacterium Vibrio cholerae. Specific infections also have specific transmission cycles. The pathogens causing the diseases covered in the কি আছে এখানে, ভাইরাস, ব্যাকটেরিয়া, রিকেটশিয়া, ফাঙ্গাই, helminthic, a lot of agents are responsible for development of communicable diseases. ওটা আমরা একটু করে কিন্তু ক্লাসিফিকেশনের মধ্যে দেখেছিলাম। এবার আমরা একটু হোস্ট সম্পর্কে পড়ি। আবার কারেন্ট হোস্ট, দেখো হোস্ট কি পাচ্ছি আমরা, the host is the person or animal, in fact সে পার্সন হতে পারে, অ্যানিমাল হতে পারে। The importance of the host in the transmission cycle is this roles as both reservoir হতে পারে আবার সোর্স প্যাথোজেন হতে পারে। ইন্টারমিডিয়েট হোস্ট, ট্রান্সমিশন ফ্রম অ্যানিমাল টু পারসন, যখন ডিজিজ হয় তখন আমরা তাকে কি বলি, অবভিয়াস ইলনেস। এই ব্যাপারগুলি কিন্তু আমরা আরেকটু ইন ডিটেইলে পড়বো। এখন জাস্ট তোমরা একটু একটু করে দেখে সিম্পল
তোমাদেরকে প্রথম যে স্লাইডটা গুলি আমি দেখালাম, প্রথম যেগুলো ছিল সেগুলো হচ্ছে একদম কিছু বেসিক কথাবার্তা। ওটা নিয়ে প্রত্যেকটা ডিজিজের মধ্য দিয়ে আমরা একটু একটু করে বলবো। আসসালামু আলাইকুম। স্টুডেন্ট আছে কিন্তু নেটওয়ার্ক বারবার চলবে, একদম 2 মিনিট পর চলে যাচ্ছে, 2 মিনিট পর চলে যাচ্ছে। না নেটওয়ার্ক চলে যাচ্ছে, নেটওয়ার্ক আসছে না। একটু কর করি। এখন লাইন আছে তো? না এখনো আছে, যাইনি। আমরা তোমাদের সিলেবাসে কমিউনিকেবল অনেকগুলি ডিজিজ পড়তে হবে তোমাদেরকে। আছে তোমাদের প্রথমে আছে ইপিআই কিছু ডিজিজ, সেখানে আছে টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস, পোলিওমাইলাইটিস, মিজলস এন্ড হেপাটাইটিস বি। এটা তোমাদের হচ্ছে প্রথম আইটেম দেখতে পাচ্ছি। আমরা আজকে শুরু করব হচ্ছে ডিপথেরিয়া দিয়ে। ডিপথেরিয়াটা হয়তো আমরা দুটো ডিপথেরিয়া আজকে আমরা পুরোটা কমপ্লিট করবো না, আরেকটা লেকচার আমরা নিব ডিপথেরিয়ার, সেই সাথে আমরা আরো দুটো ডিজিজ সেই সাথে আমরা অ্যাড করবো। আজকে আমরা প্রথম শুরু করি ডিপথেরিয়া দিয়ে। তো হোয়াট ইজ ডিপথেরিয়া? Diphtheria is an acute infectious and communicable disease caused by Corynebacterium diphtheria. তার মানে কি এটা হচ্ছে acute infectious এবং communicable disease, আর এখানে এজেন্টটা কে থাকছে? Corynebacterium diphtheria. It is characterized by মানে ডিপথেরিয়া এই ডিজিজটা কি দিয়ে ক্যারেক্টারাইজড বাই? দেখো, ইনভলভমেন্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, তবে সবসময় যে রেসপিরেটরি সিস্টেমে ইনভলভ হচ্ছে তা না, এর বাইরেও হয়। The local production of membrane and general symptoms caused by absorption of toxin, extremely potent exotoxins, protein in nature. ডিপথেরিয়া এই যে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া হচ্ছে আমাদের এজেন্ট, এবং যেটা ইনফেকশন বাই due to this agent there is a toxin produced in our body, এবং যে জেনারেল সিম্পটম গুলি ম্যানিফেস্টেশন হচ্ছে সেগুলো হচ্ছে কেন? ডিউ টু টক্সিন। আমরা একটু ডিপথেরিয়ার হিস্ট্রিতে যাই। দেখো, ডিজিজ যতগুলি ডিজিজ এখন আমরা বর্তমানে পৃথিবীতে দেখতে পাচ্ছি, যেমন করোনা, না হঠাৎ করে কিন্তু করোনার কোনো নামকরণ হয়নি, বা হঠাৎ করে কিন্তু করোনা পৃথিবীতে মানে আবিষ্কার হয়নি। দেখা গেছে একটা ডিজিজ অনেক বছর ধরে থাকে, মানুষকে বিভিন্ন ভাবে আক্রমণ করে, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষের মধ্যে বিভিন্ন রকম সিমটম গুলি অ্যাপিয়ার করে, এবং সেগুলি নিয়ে অনেক গবেষণা হয়। ফাইনালি কি হয়? আমরা সেই এজেন্ট সম্পর্কে জানতে পারি, তাদের প্যাথোফিজিওলজি, তাদের মাইক্রোবায়োলজিক্যাল ফিচার গুলি কি রকম, তাদের ক্লিনিক্যাল ফিচার কি, এবং ফাইনালি হচ্ছে কিভাবে আমি সেই ডিজিজ থেকে প্রতিকার পেতে। এটি কিন্তু একটা স্বল্প সময়ের বিষয় না, ইটস এ লং হিস্ট্রি। তো সেই হিস্ট্রিকে আমরা ডিপথেরিয়ার হিস্ট্রি একটু ছোটখাটো ভাবে পড়বো। আমি একটা কথা বলি, এই হিস্ট্রি কিন্তু ইজ নট ইম্পর্টেন্ট ফর ইয়ার এক্সাম, এটা জাস্ট জানার জন্য তোমরা একটু দেখো। এই সাইটের এই পোর্শনটা তোমরা বাদ দিলে দিতে পারো, শুধু তোমাদের একটু হয় না একটা হিস্ট্রি জানলে ভালো লাগে, সেই জন্য একটু করে শেয়ার করা। দেখো, 1826-এর আগ পর্যন্ত ডিপথেরিয়া সম্পর্কে পৃথিবীর কিছু জানতো না। এখানে আননোন হবে, আমি একটু কারেকশন করি, এখানে 1826-এর আগে কেউ কিন্তু জানতো না। 1826 সালে পিয়েরে ব্রিটেনও গেভ দ্য ডিজিজ দ্য নেম ডিপথেরিয়া, তিনি প্রথম হচ্ছে ডিজিজটার একটা নামকরণ করেন। 1883 সাল এডুইন ক্লেপস তিনি প্রথম এই ব্যাকটেরিয়ামটিকে আইডেন্টিফাইড করেন, এবং পরবর্তীতে ক্লেপস এবং ফ্রেডরিক লোফলার তাদের দুজনের যৌথ নামকরণে এর নাম করা হয় ক্লেপস লোফলার ব্যাকটেরিয়া। এই যে নামটা ডিপথেরিয়া, এটা কিন্তু অনেক বছর ধরে এই রোগটা নিয়ে গবেষণা হয়েছে, এবং সময়ে সময়ে বিভিন্ন মানুষ এর আবিষ্কারে ইনভলভ হয়েছে এবং বিভিন্ন রকম নামকরণ করেছেন।
এই জন্য আমরা কি বলি, দ্য নেম ওয়াজ চেঞ্জ ওভার দ্য পিরিয়ড অফ টাইম, কিন্তু বর্তমানে ফাইনালি আমরা এটাকে নাম দিয়েছি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। এখানে আরো অনেক মানুষের অবদান আছে, দেখো এই যে আমরা যেটা বললাম লোফলার, তিনি প্রথম কালটিভেট করেন ডিপথেরিয়াকে। 1888 সালে এমিলি রক্স এন্ড আলেকজান্ডার ইয়ারসিন কভার্ট করেন যে একটা টক্সিনটাকে কিন্তু তারা প্রথম আইডেন্টিফাইড করেন, যারা ডিপথেরিয়া ডিজিজটা কারো হলে সেই সমস্ত সিমটমস গুলোর জন্য রেসপন্সিবল। আর ভন বেয়ারিং ডিসক্রাইব করেন এক্সোটক্সিনটাকে, ইভেন তিনি কিন্তু নোবেল পুরস্কার পর্যন্ত পান 1901 সালে তার ডিপথেরিয়ার উপর কাজকর্মের জন্য। 1913 শীত টেস্ট ইন্ট্রোডিউস করা হয় ফর দ্য টেস্ট ফর সাসেপ্টেবিলিটি হুইচ বিয়ার্স হিজ নেম। তারপরে দেখো ইটস এ লং হিস্ট্রি। এর মধ্যে তোমরা একটা ব্যাপার যেটা, যেহেতু বন ব্রিডিং তিনি নোবেল পুরস্কার পান ডিপথেরিয়ার উপর কাজ করার জন্য, আমার মনে হয় মিনিমাম এই ইনফরমেশনটা তোমরা মাথায় রাখাটা ভালো। এবার আমরা যাচ্ছি এজেন্টে। তার মানে আমরা কি বললাম, আমাদের ইকোলজিক্যাল ট্রায়াডের যদি আমরা একটা ত্রিভুজ আকৃতির ট্রায়াড চিন্তা করি, সেখানে তিন কোণাতে আছে, একটা আছে এজেন্ট, একদিকে আছে হোস্ট, একদিকে আছে এনভায়রনমেন্ট। এখন আমার এজেন্ট কি? এজেন্ট হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। এখানে কর্নি মিন্স হচ্ছে ক্লাব, ডিপথেরিয়া মিন্স হচ্ছে লেদার। এরা হচ্ছে কেমন, এদের ন্যাচার দেখো, এরা গ্রাম পজিটিভ, তারা নন মটাইল মানে তারা নড়াচড়া করে না, তারা নন ক্যাপসুলেটেড মানে এখানে কোনো ক্যাপসুল থাকছে না, তারা খুব স্লেন্ডার মানে খুব থিন আকৃতির হয়। শেপ হচ্ছে কিরকম, রড শেপ যদিও আমরা বলি, কিন্তু এদেরকে না বিভিন্ন শেপে দেখা গেছে। কখনো এদেরকে অনেকটা আমরা চাইনিজ লেটার ইউনিফর্ম শেপে দেখা যায়, অনেক সময় তাকে বি শেপ দেখা যাচ্ছে, কখনো কখনো এল শেপ দেখা যাচ্ছে। আর ইউজুয়ালি সিন ইন পেয়ার্স, তারা হচ্ছে কি পেয়ারে পেয়ারে থাকে, অথবা প্যালিসেড বা স্মল গ্রুপ আকারে তারা থাকছে। সো দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ আওয়ার এজেন্ট। আমরা একটা ক্লাসিফিকেশন করেছি, যেটাকে আমরা ম্যাকুলার ক্লাসিফিকেশন বলছি। সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গ্রাভিস, একটা ইন্টারমিডিয়াস, আর হচ্ছে মিডিস। দেখো কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির কিন্তু অনেকগুলো স্ট্রেন আছে, কিন্তু সবগুলি স্ট্রেন কিন্তু ভাইরুলেন্ট না, সবগুলি স্ট্রেন দিয়ে কিন্তু কি হচ্ছে না, প্যাথোজেনিসিটি ডেভেলপ হচ্ছে না। নন ভাইরুলেন্ট ফর্মের মধ্যে কারা আছে দেখো, ক্লস্ট্রিডিয়াম, সিওডো ডিপথেরিটিকা, এটা হচ্ছে আমাদের নন ভাইরুলেন্ট ফর্ম। এইবার দেখি আমরা, এর আগে আমরা একটু এইটা করে আসি। এই যে সোর্স অফ ইনফেকশনটা আমরা বলছি না, এই যে এখন ইনফেকশনটার কারণে কারো থেকে আসতে হবে না, কোথেকে আসতে পারে, কেস থেকে আসতে পারে, ক্যারিয়ার থেকে আসতে পারে। এখন হোয়াট ইজ কেস, হোয়াট ইজ ক্যারিয়ার, সেটা আমরা পরের স্লাইডে দেখব। তাহলে আমার সোর্স অফ ইনফেকশন কি, আইদার কেস হতে পারে অথবা ক্যারিয়ার হতে পারে। ক্যারিয়ার আবার কয় রকম হতে পারে, সে টেম্পোরারি ক্যারিয়ার হতে পারে, আবার সে পার্মানেন্ট ক্যারিয়ারও হতে পারে, সে ন্যাজাল ক্যারিয়ার হতে পারে, সে থ্রট ক্যারিয়ার হতে পারে। এখন দেখো আমি কেসের ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি, আমরা এখানে একটু দেখে নিব। দেখো আমরা যেটা বললাম না, বেসিক যে জিনিসগুলো এপিডেমিওলজি, সেগুলো আমরা কিন্তু প্রত্যেকটা ডিজিজের মাঝে মাঝেও আবার একটু পড়ে নিতে পারবো। এখানে আমরা করবো কেস কি ক্যারিয়ার। দেখো হোয়াট ইজ কেস, কেস বলতে আমি কি বুঝি, দেখো রেঞ্জ ফ্রম ক্লিনিক্যাল টু সাবক্লিনিক্যাল কেস। তার মানে কি, কোনো ক্লিনিক্যালি যদি আমি যে পেশেন্ট গুলো পাচ্ছি বা সাবক্লিনিক্যাল যাদেরকে পাচ্ছি তাদেরকে আমি কেস বলছি। টেম্পোরারি ক্যারিয়ার তারা হচ্ছে কি উইদাউট সাইন অ্যান্ড সিমটম, তাদের কোনো সাইন সিমটম থাকছে না, কিন্তু তারা ক্যারিয়ার, তারা জীবনটাকে বহন করছে এবং সাইলেন্টলি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এই টেম্পোরারি ক্যারিয়ার, তাকে আমি টেম্পোরারি বলছি কেন, পার্মানেন্ট বলছি কেন? টেম্পোরারি হচ্ছে সেটা হচ্ছে এবং হচ্ছে মান্থ, সে 1 মাস পর্যন্ত জীবাণুকে বহন করতে পারে এবং স্প্রেড করতে পারে ইনফেকশনটাকে। আর পার্মানেন্ট ক্যারিয়ার যেটা, সে হচ্ছে আপ টু 1 ইয়ার, অথবা যতদিন পর্যন্ত পেশেন্টটা ট্রিটমেন্ট পাচ্ছে না ততদিন পর্যন্ত সে কি করতে পারে, রোগটাকে ইনফেকশন স্প্রেড করতে পারে। এবার বোঝা গেল কেস কি আর ক্যারিয়ার কি। কেস এন্ড ক্যারিয়ারের মধ্যে বেসিক্যালি কি, তোমরা যদি এপিডেমিওলজি পড়ে থাকো তখন তোমরা একটা কথা পড়েছে যে কেস এন্ড ক্যারিয়ার কিন্তু বেসিক্যালি একই রকম, শুধু একটা কি ডিফারেন্স থাকে, যে যে কারণে আমি তাকে কেস বলছি, যে স্পেসিফিক ক্রাইটেরিয়ার জন্য শুধু সেই ক্রাইটেরিয়াটা অ্যাবসেন্ট থাকবে হচ্ছে ক্যারিয়ারে। তো এই ক্ষেত্রে ক্যারিয়ারে
এটাই হচ্ছে তোমার কেস এন্ড ক্যারিয়ার, যেটা তোমরা এপিডেমিওলজিতে পড়েছো। আচ্ছা দেখো, ক্যারিয়ার্স আর মোর নিউমারাস অ্যান্ড আর দ্য কমন সোর্স অফ ইনফেকশন দেন কেসেস। দেখো কেস থেকে কিন্তু ক্যারিয়াররা বেশি পরিমাণে রোগ ছড়াচ্ছে। আমরা যদি এখানে দেখো রেশিও দেখি 95 আর 5, 95 জন যদি 100 জন মানুষ যদি হয়, তার মধ্যে 95 জনই হচ্ছে ক্যারিয়ার আর 5 জন হচ্ছে মাত্র কেস। আমরা যখন তোমরা যখন আইসবার্গ অফ ডিজিজ করেছো, ইয়েস ম্যাম। আইসবার্গ অফ ডিজিজে কি ছিল বলো তো? পানির উপরে আইসবার্গের অংশ বেশি থাকে নাকি পানির নিচে বেশি থাকে? ম্যাম নিচে, পানির নিচে বেশি পানির থাকে। নিচে বেশি। পানির নিচে বেশি থাকে, ঠিক না? 2/3 পোর্শন কোথায় থাকে? পানির নিচে থাকে। এবং এই 2/3 পোর্শনটি কারা বলো তো? এই ক্যারিয়ার, ল্যাটেন্ট কেস, যাদেরকে ক্লিনিশিয়ানরা খুঁজে পান না। আমরা একজন ডাক্তার সাধারণত কার ট্রিটমেন্ট করেন, বা তুমি কখন ট্রিটমেন্ট করতে যাও? তখন তোমার কোনো সাইন অ্যান্ড সিমটম থাকে, তোমার জ্বর থাকে, সর্দি কাশি বা যে কোনো ডিজিজের যে কোনো সিমটম। যদি তোমার কোনো সিমটম না থাকে, আমরা কি ডাক্তার দেখাই? দেখাই না। এই ক্যারিয়ার গুলো হচ্ছে সেই রকম, তারা নিঃশব্দে সাইলেন্টলি জীবাণুটাকে, প্যাথোজেনটাকে বহন করে এবং বছরের পর বছর ধরে তারা কি করছে, বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে, এক একটা ডিজিজের ক্ষেত্রে এক এক রকম, তারা জীবাণুকে স্প্রেড করছে, ট্রান্সমিট করছে, ঠিক না? এবং তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আর এই কারণেই কিন্তু আমাদের দেশে দেখো বার্ডেনটা কমছে না। কারণ আমরা যতদিন পর্যন্ত এই ল্যাটেন্ট কেস গুলাকে, সুপ্ত কেস, ল্যাটেন্ট মানে কি সুপ্ত, যারা লুকিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় আছে, এদেরকে আমরা বের করতে না পারবো, ততদিন পর্যন্ত আসলে কিন্তু কমিউনিকেবল ডিজিজ থেকে বা নন কমিউনিকেবল ডিজিজ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। ওকে, তাহলে দেখো এই যে রোগগুলি ছড়াচ্ছে, বেশিরভাগ কারা ছড়াচ্ছে? ক্যারিয়ার ছড়াচ্ছে। টেস্ট কিন্তু দেখো আমি দেখতে পাচ্ছি 100-তে 5 জন, আর ক্যারিয়ার দেখতে পাচ্ছি আমরা 100-তে 95 জন। আচ্ছা, এইবার আবার দুটো ভাগে ভাগ করলো তারা, ন্যাজাল ক্যারিয়ার, একটা হচ্ছে থ্রট ক্যারিয়ার। ব্যাপারটা হচ্ছে কি, ডিপথেরিয়া তো রেসপিরেটরি রুটে হয়, আবার নন রেসপিরেটরি রুটেও হয়। এখন ডিপথেরিয়াতে যখন, যেহেতু এটা একটা কমিউনিকেবল ডিজিজ এবং সে রেসপিরেটরি সিস্টেমকে আক্রমণ করছে, আর রেসপিরেটরি সিস্টেমে যদি কোনো আক্রমণ করে, আমাদের সাইন সিমটম গুলো কি থাকে বলো? কাফিং থাকে, স্নেজিং থাকে, নাজাল ডিসচার্জ থাকে, এগুলি তো থাকে আমাদের। সেটার উপর ভিত্তি করে হচ্ছে ওকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ন্যাজাল ক্যারিয়ার, একটা হচ্ছে থ্রট ক্যারিয়ার। এখন দেখো না, নোজ আগে নাকি থ্রট আগে? নোজ, নোজ। নোজ আগে, অবশ্যই নোজ আগে। তাহলে নোজ যখন আগে হচ্ছে, আমার ডিসচার্জ, আমি কাশি দিচ্ছি, আমি হাঁচি দিচ্ছি, তার মানে কি আমার শব্দ কি কোত্থেকে বেরোচ্ছে? আমার নাক থেকে বেরোচ্ছে। তো ন্যাজাল ক্যারিয়ারটা কি হচ্ছে? খারাপ বেশি, কারণ ন্যাজাল ক্যারিয়ার যদি থাকে সে ছড়াবে বেশি। কিন্তু যে থ্রট ক্যারিয়ার, সেটা হচ্ছে অনেকটা ডিপে থাকছে। সে যদি খুব ইনডিউসড কাফিং না হয়, সেই রকম যদি মাইল্ড কাফেও কিন্তু খুব একটা ডিসচার্জ হয় না। যদি সেই রকম ভাবে কাফিং হয়, সেক্ষেত্রে কি হবে? সে অর্গানিজমকে শেডিং করবে এনভায়রনমেন্টে, এবং ফাইনালি কি হবে? সেটা ইনডিরেক্ট ট্রান্সমিশন বা ডিরেক্ট ট্রান্সমিশনের মাধ্যমে সেটা স্প্রেড করবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? Yes, ma'am. দেখো, ইমিউনাইজেশন ডাজ নট প্রিভেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট লাইন আমি এখানে যুক্ত করলাম। এই ক্যারিয়ার স্টেটকে কিন্তু ইমিউনাইজেশনটা আসলে প্রিভেন্ট করতে পারে না। ইটস এ ভেরি লং প্রসেস। আর ইমিউনাইজেশনটা আমরা সাধারণত যখন করি, এই যে এই ক্যারিয়ার স্টেট গুলোকে প্রিভেন্ট করাটা আসলে পসিবল হয় না। আমরা এজেন্ট পড়ে ফেললাম মোটামুটি, এখন আসি পোস্ট আর এনভায়রনমেন্ট। পোস্টে আমরা কি পাচ্ছি দেখো, ডিপথেরিয়া। তোমরা কি কখনো ডিপথেরিয়া কোনো কেস দেখেছো? তোমরা ওয়ার্ডে ক্লাস করছো? জি ম্যাম, অনলাইনে হচ্ছে। অনলাইন? তোমরা আপনি আশেপাশে তোমাদের কোনো রিলেটিভ বা কারোর মধ্যে কি কখনো ডিপথেরিয়া দেখেছো না? নো ম্যাম। ডিপথেরিয়া কিন্তু অত দেখা যায় না। ইভেন আমরাও আমাদের মেডিকেল লাইফে কিন্তু ডিপথেরিয়া অত বেশি না, আমার মনে হয় না যে আমরা কোনো ডিপথেরিয়া কেস দেখেছি। কারণ কেন বলো তো? ম্যাম এখন ভ্যাকসিন নিচ্ছে তো ওর জন্য। যেহেতু আমাদের মধ্যে ডেভেলপিং কান্ট্রি না, শুধু সব দেশে আমরা খুব ভালো একটা কাভারেজ পাচ্ছি, এটাকে বলতে হবে ডিউ টু ওয়াইড স্প্রেড কাভারেজ অফ ভ্যাকসিনেশন, আমরা অনেকগুলো ডিজিজকে কিন্তু সেভাবে ফ্রিকুয়েন্টলি আর পাচ্ছি না। ঠিক আছে, এখন দেখো তাহলে এইজ, এবার আমি চিন্তা করেছি এটা কাদের মধ্যে হয়। ডিপথেরিয়া কিন্তু হচ্ছে সাধারণত আমরা বলি 1 থেকে 5 বছর বয়স, এটাকে চাইল্ডহুড ডিজিজ বলা হয়, 1 থেকে 5 বছর বয়সে হয়।
কিন্তু যে কোনো বয়সে কিন্তু সে এফেক্ট করতে পারে। কিন্তু যে কোনো ডিজিজকে আমরা কিসের ভিত্তিতে ভাগ করি, যেটা বাচ্চাদের হচ্ছে, এটা বড়দের হচ্ছে? কারণ কি, একটা ডিজিজ যখন হয় তখন সেগুলো নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করা হয়, এবং তখন গবেষকরা রিসার্চাররা খুঁজে বের করেন যে এই ডিজিজ গুলো কাদের মধ্যে কমন, বা এই প্যাথোজেনটা কোন ধরনের বডি, কোন ধরনের জেন্ডার, কোন ধরনের ইমিউনাইজড পারসন তাদেরকে আক্রমণ করছে। এই যে গবেষণার ফলে কিন্তু ফাইনালি তারা বললেন যে এটা সাধারণত বাচ্চাদেরই হচ্ছে। কিন্তু অনেক আগে যখন এত ভ্যাকসিনেশন ছিল না, বা ডিপথেরিয়া যখন আইডেন্টিফাই করা যায়নি, তখন আমি যখন হিস্ট্রি গুলো দেখলাম, আমরা ইংল্যান্ডে বা বিভিন্ন দেশে ডিপথেরিয়ার অনেকগুলো কেস মারা গেছে, কারো বয়স 12 বছর, কারো বয়স 17 বছর মারা গেছে। তাহলে যদিও আমরা এটাকে চাইল্ডহুড ডিজিজ বলছি, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি কি করতে পারে, যে কোনো বয়সে এটা এফেক্ট করতে পারে। আচ্ছা দেখো, mortality is high in extreme of ages. In countries where widespread immunization is practiced, a shift in age incidence has been observed from preschool to school age. যেখানে একটা widespread immunization প্র্যাকটিস করা হয়, ইভেন আমাদের দেশেও, সেখানে কিন্তু এইজের একটা শিফটিং কিন্তু লক্ষ্য করা গেছে অ্যাকর্ডিং টু রিসার্চ। আচ্ছা, এবার আসে জেন্ডার। জেন্ডার, এখানে ডিপথেরিয়া ভালো একটা ডিজিজ, ঠিক না? ও জেন্ডার ডিসক্রিমিনেশন করেনি, সে ভালো মানুষ, ভালো প্যাথোজেন না, সে ছেলে মেয়ে সবাইকে সমানভাবে সে পছন্দ করে, কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন এখানে আমরা পাচ্ছি না। আচ্ছা, আর তারপর হচ্ছে ইনফ্যান্টস বর্ন অফ ইমিউন মাদার্স। আচ্ছা, আমাদের দেশে তোমরা তো ভ্যাকসিনেশন, তোমরা ইপিআই শিডিউলটা পড়েছো? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা Yes, কখন ma'am. থেকে ভ্যাকসিনেশনটা শুরু করি? 5 ইয়ার্স। হ্যাঁ বলো। ম্যাম একজনকে এক্সপেক্ট করতে হবে, জয়েন দিছে, ওয়েটিং আচ্ছা, আছে। তোমরা এখন জয়েন দিচ্ছ কেন, মানে তোমাদের এটা শিডিউল টাইম? ম্যাম ও অনেক আগে থেকে ট্রাই ও করতেছিল। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো আমারই ভুল বলতে হবে। আর কেউ বাকি আছো? এখন তোমরা কয়জন জয়েন করলে? ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা তাহলে আমরা কখন থেকে আমরা দিচ্ছি বলো, ইমিউনাইজেশন আমরা শুরু করছি কখন? 0 to 15 মান্থস থেকে। সরি, আবার একটু বলো। আমরা কখন থেকে শুরু করছি, বাংলায় বলো। 1.5 মাস থেকে জন্মের শুরু পর করছি না আমরা? থেকে। 1.5 মাস। জি ম্যাম। 1.5 মাস থেকে আমরা শুরু করছি। তো 1.5 মাস থেকে আমরা শুরু করছি। দেখো আলটিমেটলি কিন্তু ডিপথেরিয়াতে কিন্তু আসলে এত আগে থেকে শুরু করতে হয় না। তারপর এটা আমরা নেক্সট স্লাইডে গিয়ে পড়বো। তো আমরা ভ্যাকসিনেশন শুরু করি 1.5 মাস থেকে, ঠিক না? আচ্ছা, এই ইপিআইটা, এই প্রোগ্রামটা এটা কাদের প্রোগ্রাম বলো তো? ইপিআই মানে কি? expanded program Expanded program on immunization. Childদের এটা। প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। আচ্ছা, এইটা কি আমাদের দেশের প্রোগ্রাম? ম্যাম ওয়ার্ল্ড ওয়াইড। এটা WHO এর একটা প্রোগ্রাম, ঠিক না? এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রোগ্রাম। জি ম্যাম। আমাদের এখানে উদ্দেশ্য কি বলো তো? এই যে এক্সপান্ডেড প্রোগ্রাম, এটা মাঝখানে দেখো, আমরা যখনই কমিউনিকেবল ডিজিজ করবো, আমাদের মাঝখানে কিন্তু ভ্যাকসিন চলে আসবে, ইপিআই চলে আসবে, বিকজ দিস আর রিলেটেড, হ্যাঁ, টু ইচ আদার। তো ভ্যাকসিনেশন আমরা কেন করছি দেখো, এটা হচ্ছে কি, আমরা সর্বোচ্চতম, অর্থাৎ মোর অ্যান্ড মোর চিলড্রেনকে আমরা কিসের, ইমিউনাইজেশনের আন্ডারে নিয়ে আসবো, ঠিক না? যাতে আমরা কি করতে পারি, একটা কমিউনিকেবল ডিজিজ মুক্ত একটা পৃথিবী আমরা তৈরি করতে পারি, ঠিক কি না? আচ্ছা, আসো এবার নেক্সট স্লাইডে গিয়ে আমরা দেখাবো আমরা কখন ভ্যাকসিনটা দিচ্ছি। আচ্ছা, সেক্স তো আমরা বলেই ফেললাম। এখানে যেটা ইম্পর্টেন্ট কথা বললো, একটা কেউ জয়েনিং এ না। Infants born of immune mothers are protected due to maternal antibody up to first few months of their life. একজন বাচ্চা যে মায়ের কাছ থেকে নিউট্রিশন পায় ডিউরিং intrauterine life,
এবং ডিউরিং ল্যাকটেশন পিরিয়ড, এগুলোকে আমরা কি ধরনের ট্রান্সমিশন বলছি? প্লাসেন্টাল ট্রান্সমিশন। প্লাসেন্টাল ট্রান্সমিশন না, এটাকে বলতে হবে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন, ঠিক কি না? জি ম্যাম। প্লাসেন্টাল ট্রান্সমিশন বলছি আমরা। এবং যখন বাচ্চা মায়ের বুকে দুধ খাচ্ছে সেই সময় বাচ্চা কি হচ্ছে, মা থেকে বিভিন্ন গুণের পাশাপাশি অ্যান্টিবডি, এবং সেই অ্যান্টিবডি গুলা কি হচ্ছে বাচ্চাকে জন্মের পর বেশ কিছু মাস ধরে বাচ্চাকে সেফ করে বিভিন্ন ধরনের ডিজিজ থেকে। ওকে, আচ্ছা এনভায়রনমেন্ট কি অল সিজনে এটা হতে পারে, তবে সাধারণত উইন্টারে দেখা যায় বেশি। আচ্ছা এই দেখো ইমিউনিটি, তোমাদেরকে আগে একটু ইমিউনিটিটা আমরা পড়াই। দেখো কি বললাম, বাচ্চা কি পাচ্ছে, মায়ের বডি থেকে অ্যান্টিবডি পাচ্ছে। এখন দেখো ওয়ান্স অ্যাটাক জেনারেলি লিডস টু লং লাস্টিং ইমিউনিটি। আমরা কি বলছি, একবার যদি কারো ডিপথেরিয়া হয় সে সাধারণত কি হচ্ছে একটা লং লাস্টিং ইমিউনিটি পাচ্ছে। সাধারণত এক জীবনে তার আর ডিপথেরিয়া না হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অনেক কেস দেখা গেছে যেখানে ডিপথেরিয়া মাল্টিপল অ্যাটাক হয়েছে। ওকে, বাট আমরা কি বলবো, সাধারণত যদি একবার অ্যাটাক হয় সে লাইফ লং বা লং লাস্টিং, লাইফ লং না বলে আমরা বলবো লং লাস্টিং, মানে অনেক দিন পর্যন্ত সে নিজেকে ইমিউনাইজ করে ফেলতে পারে ডিপথেরিয়ার অ্যাগেনস্টে। আচ্ছা এবার দেখো বাচ্চারা, infants are protected from birth to the age of 6 months. ওকে, কেন দেখো ট্রান্সমিশন অফ ম্যাটারনাল অ্যান্টিবডি ডিউরিং ডেলিভারি। আচ্ছা দেখো 3 মান্থ পর্যন্ত সে মায়ের অ্যান্টিবডি কত পার্সেন্ট পাচ্ছে, দেখো ইমিউনিটি পাচ্ছে, দেখা যাচ্ছে কত পার্সেন্ট পাচ্ছে? জি ম্যাম 60%। 60% পাচ্ছে। 4 মাসে গিয়ে পাচ্ছে 50%, 6 মাসে গিয়ে পাচ্ছে 17%, আর by 1 year of age nearly all are susceptible to the disease. তার মানে কি 1 বছর হতে হতে সব বাচ্চাই কি হয়, সে আর ইমিউনাইজ থাকে না, সে একদম সাসেপ্টেবল হোস্ট ফর ডিপথেরিয়া। এখন আমার কথা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি 3 মাস পর্যন্ত 60% ইমিউনিটি পাচ্ছে না, তাহলে আমি কেন 1.5 মাসেই তাকে টিকা দেওয়া শুরু করলাম? দেখো খুব সুন্দর একটা কথা, although vaccine is started right। হ্যাঁ বলো, কিছু বলেছো? আরো কেউ আছে না? ভ্যাকসিন আমরা যদিও শুরু করছি 1 থেকে 1.5 মাসে আমরা শুরু করছি, আমরা জানি যে 3 মাস পর্যন্ত 60% প্রোটেকশন আছে, কিন্তু আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট থাকবে মোর দেন 90%। এই কারণে আমরা কি করব, তাকে ভ্যাকসিনেশন স্টার্ট করে দিব, আর আশা করব কি বাকি 10% কমিউনিটিতে যেহেতু অনেকে ইমিউনাইজড আছে, একটা হার্ড ইমিউনিটি তৈরি হওয়া, সেখান থেকে বাচ্চা বাকি 10% প্রোটেকশন পেয়ে যাবে। এই কারণে 3 মাস পর্যন্ত 60% ইমিউনাইজড হবার পরও ডিউ টু ম্যাটারনাল অ্যান্টিবডি আমরা ভ্যাকসিনেশন স্টার্ট করে দিই, কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা মোর দেন 90% ইমিউনিটি চাচ্ছি। বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা দেখবো একটু, আমাদের আরো কিছু বাকি রয়ে গেছে এদিকে। আচ্ছা মোড অফ ট্রান্সমিশনটা কি, দেখো একটা কথা মনে রাখবে, যে কোনো রেসপিরেটরি ডিজিজের মোড অফ ট্রান্সমিশনটা না মোটামুটি সেম সবই রেসপিরেটরি, ঠিক না? যেহেতু রেসপিরেটরি অর্গান, সিমটম গুলো সেম থাকবে, এক্সিট সেম থাকবে, এন্ট্রি সেম থাকবে, জীবাণু নাক দিয়ে বেরোতে হবে, মুখ দিয়ে বেরোতে হবে, আবার নাক দিয়ে নিতে হবে, মুখ দিয়ে নিতে হবে, ঠিক কিনা? দেখো এখানে মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হতে পারে, ইনফেক্টেড কিউটেনিয়াস লেশন, যেহেতু ডিপথেরিয়া কিন্তু স্কিনেও হচ্ছে, contaminated object by the nasopharyngeal secretion of the patient। যেমন ধরো একটা পেশেন্টের ডিপথেরিয়া হলো, তার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলো, আমি তাকে মাস্ক দিলাম, সাডেন আরেকটা পেশেন্ট আসলো, আমি সেটা কি করলাম,
স্টেরিলাইজেশন না করে যদি আমরা আরেকটা পেশেন্টকে দিই তাহলে তার হতে পারে। আবার যে পেশেন্টটার ডিপথেরিয়া আছে সে হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, যেমন একটা ডিপথেরিয়া পেশেন্ট হাঁচি দিল ল্যাপটপের সামনে, ঠিক কিনা? দেওয়ার পরে জীবাণুগুলো ল্যাপটপে টেবিলে স্প্রেড করলো। কিছুক্ষণ পরে কি করলো, আরেকজন এসে এখানে হাত দিল, হাত দেওয়ার পর সে তো কিছুই জানে না, সাডেনলি সে হাতটা নাকে বা মুখে দিয়ে ফেললো। এভাবে কি হচ্ছে, ট্রান্সমিশন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, প্রিডিসপোজিং কজগুলো কি কি হতে পারে? অপারেশন ইন দ্য নোজ এন্ড থ্রট, যদি কারো কোনো ডিপথেরিয়া পেশেন্টের অপারেশন হয়ে থাকে। লো সোশিওইকোনমিক কন্ডিশন যাদের, সেক্ষেত্রে এসব যে কোনো কমিউনিকেবল ডিজিজ গুলো লো সোশিওইকোনমিক প্রোফাইলে বেশি হয়। যদি করোনার পিকচারটা একটু ডিফারেন্ট, করোনা আমরা দেখতে পাচ্ছি কাদের, যাদের কোমরবিডিটি বেশি এবং যারা সেডেন্টারি ওয়ার্কার তাদেরই কিন্তু করোনা বেশি হয়েছে। ল্যাক অফ প্রপার নিউট্রিশন, আর একটা হচ্ছে ওভার ক্রাউডিং। ওভার ক্রাউডিং মানে চান্স অফ স্প্রেডটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, এন্ট্রি দেখো, পোর্টাল অফ এন্ট্রি কি? রেসপিরেটরি রুট মোস্ট কমন, সাধারণত যেহেতু ডিপথেরিয়াটা হচ্ছে রেসপিরেটরি রুটে বেশি। নন রেসপিরেটরি রুটের মধ্যে আমরা স্কিন পাচ্ছি, পার্টস, বোনস, আলসার, umbilicus of the newborn, eye, genitalia and middle ear. ইনকিউবেশন পিরিয়ড কত? 2 থেকে 6 দিন। আচ্ছা, তোমরা তো এপিডেমিওলজি করেছো না, বলো তো হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড? কেউ পারবে? যখন মানে ভাইরাসটা আক্রমণ করবে ওই টাইমটাতে, মানে যখন চলবে সুপ্ত অবস্থাটা হচ্ছে রোগটা বলো। থাকবে। একজন বলো। ভাইরাসটা যে টাইমটা ওই হোস্টের মধ্যে মানে এটা থাকবে, প্রোগ্রেস করবে, কোনো রোগটা sign symptom বাড়াবে ওই টাইমে, প্রকাশ করবে না। মানে সবচেয়ে বেশি খারাপ অবস্থা থাকে। শোনো, ইনকিউবেশন পিরিয়ডের ডেফিনিশনটা খুব সুন্দর। দেখো, আমার কাছে এখন বই নেই, তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নিও, কারণ আমরা তো এখন ধরো ডেফিনিশন গুলো এত অ্যাকুরেটলি তোমাদের মতো বলতে পারবো না। আমি আমার মতো করে বলছি, তোমরা একটু দেখে নিও। ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে একটা পিরিয়ড বিটুইন entry of an infectious agent up to manifestation of first sign and symptom. একটা এজেন্ট তোমার বডিতে ঢোকার পরপরই কিছু সিমটম প্রডিউস করে? করে না। সে তোমার বডিতে ঢোকা থেকে শুরু করে সিমটম গুলি প্রকাশ পাওয়া পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা, সেই সময়টাকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড। এই যে করোনাতে আমরা 14 ডেজ পর্যন্ত কি করি, কোয়ারেন্টাইন করছি, কেন করছি বলো? সাইন সিম্পটমটা ভাইরাসটা এক্সপোজ করে হচ্ছে নাকি, ওটা মানে ইনকিউবেশন পিরিয়ডের কারণে সাইন সিম্পটমসটা আসতেছে নাকি? দেখো, 14 ডেজ হচ্ছে কি আমরা ধারণা করছি এখন পর্যন্ত, এবং আমরা কোয়ারেন্টাইন বলতে আচ্ছা, এর মধ্যে তখন আরো দুটো কোশ্চেন চলে আসলো। আসলে আইসোলেশন কোয়ারেন্টাইন তোমরা পড়েছো না? জি ম্যাম। আইসোলেশন আমরা কাকে করি, কোয়ারেন্টাইন আমরা কাকে করি? ম্যাম একটু আবার বলেন। যেমন ধরো সাডেন যে কোনো একটা মানুষ আমি মনে করলাম সে করোনা পজিটিভ, তাকে কি আমি আইসোলেট করবো নাকি তাকে আমি কোয়ারেন্টাইন করবো? আইসোলেট করব। তাকে আমি আইসোলেট করবো। আচ্ছা, আর আমি কোয়ারেন্টাইন কাকে করবো? যদি আমরা টেস্টটা না করি, মানে করে। শিওর না থাকি যে সে পজিটিভ বা নেগেটিভ নাকি, তখন আমরা টেস্ট না করলে তুমি কোয়ারেন্টাইন করবে? না ম্যাম, ডিজিজটা প্রিভেন্ট করার জন্য যদি যাতে ভালো মানুষ শিওর না থাকি তখন আমরা quarantine করব। ডিজিজটা তাহলে প্রিভেন্ট করতে হবে না। শোনো, আইসোলেশনটি করি আমরা সিক পিপলদেরকে, যে হচ্ছে ক্লিনিক্যাল কেস, আমি তাকে আইসোলেশন করে দিচ্ছি। আর আমি কোয়ারেন্টাইন করছি কাকে? আমরা কোয়ারেন্টাইন সাধারণত অনেক ধরনের কোয়ারেন্টাইন আছে। কোয়ারেন্টাইনটা আমরা কাকে করি? এমন কোন মানুষ যিনি একটি এপিডেমিক এরিয়াতে অবস্থান করেছেন, অথবা যিনি কোনো পেশেন্টের সংস্পর্শে এসেছেন কিন্তু তিনি আক্রান্ত নন, তাকে আমরা কি করব? সে নির্দিষ্ট ডিজিজটার যতদিন পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড
সেই দিন পর্যন্ত লংগেস্ট নট লঙ্গার দেন দ্য লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড, আমরা তাকে সেই টোটাল যতদিন আমার ইনকিউবেশন পিরিয়ড থাকবে এবং সেটা যে ম্যাক্সিমাম ডে থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে কোয়ারেন্টাইন করে রাখবো। বিকজ কি জন্য? যেহেতু তার মুভমেন্টকে আমি লিমিট করে দিব। এই কোয়ারেন্টাইন পিরিয়ডে কিন্তু আমার কি থাকতে পারে, এই কোয়ারেন্টাইন পিরিয়ডের মধ্যে কিন্তু আমার এই পেশেন্টটা আলটিমেটলি সিমটম ম্যানিফেস্ট করতে পারে না? ইয়েস ম্যাম। আইসোলেশন করা হচ্ছে ক্লিয়ার কাট ডায়াগনস্টিক পেশেন্টকে, আর কোয়ারেন্টাইন করা হবে যে একজন সিক পিপলের সংস্পর্শে গিয়েছেন অথবা এমন কোন এরিয়াতে তিনি গিয়েছেন যেখানে একটা এপিডেমিক আউটব্রেক হয়েছে, সেই সমস্ত মানুষকে আমি কোয়ারেন্টাইন করে রাখবো সেই ইনকিউবেশন পিরিয়ড ততদিন পর্যন্ত। এবং এর মধ্যে আমাকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে কোনো সিমটম গুলো আসছে কিনা। সিমটম আসলে সে আইসোলেশনে চলে যাবে, সিমটম না আসলে আমি তখন থেকে কি করে দিব? ফ্রি করে দিব। ওকে, এটাই হচ্ছে আমার আইসোলেশন এবং কোয়ারেন্টাইন। কোভিডে আমরা কি করছি? সিক পিপল হলে আমরা তাকে আইসোলেট করে দিচ্ছি, আর একজন ব্যক্তি যিনি সিক নন এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না কিন্তু সে সংস্পর্শে ছিল কোনো সিক পিপলের, আমি তাকে ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত সে নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টাইন করব। কারণ ধরো একজন মানুষ কোভিড পজিটিভ, আমি তার সাথে কথা বললাম, আমি আজকেই কি আমাকে পজিটিভ হতে হবে? তুমি আজকেই কি আমাকে টেস্ট করলে পজিটিভ পাবা? যদি আমার বডিতে সেরকম ভাইরাল লোড না আসে, তুমি কি পজিটিভ পাচ্ছ না তো, তাহলে এখন আমাকে ওয়েট করতে হবে সেই 14 ডেজ পর্যন্ত। ততক্ষণের মধ্যে যদি আমার সিমটম আসে তখন আমি বুঝতে পারবো হ্যাঁ আই এম এ পেশেন্ট অফ কোভিড, অথবা যদি না আসে তাহলে আমি ফ্রি হয়ে গেলাম। ওকে, আর কিছু কিছু ডিজিজকে কিন্তু আমরা ইন্টারন্যাশনালি কোয়ারেন্টাইন করি না, বাইরের অনেক দেশে করা হয়। আচ্ছা, পোর্টাল অফ এন্ট্রি হয়ে গেল আমাদের, ইনকিউবেশন পিরিয়ড যে আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এবার ইমিউনিটি পড়ে ফেললাম আমরা। আচ্ছা, অনসেট অফ ডিজিজটা, অনসেট অফ ডিজিজ বেশিরভাগ রেসপিরেটরি ডিজিজ গুলোর অনসেট গুলো একই রকম, ঠিক না? এই যে তোমাদের কারো করোনা হয়েছে, কোভিড হয়েছে, তোমাদের কারো ইয়েস ম্যাম। হয়েছে? তোমার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, তোমার সিমটম গুলো কি কি ছিল? ম্যাম কাশি ছিল, জ্বর ছিল, মায়ালজিয়া ছিল, মায়ালজিয়া ছিল, স্মেল পাওয়ারটা চলে গেছিল। অ্যানোসমিয়া ছিল তোমার, রাইট? জি ম্যাম। দেখো এই যে কোভিড আমরা কিছু টিপিক্যাল সাইন এন্ড সিমটম মনে করি, যেহেতু ভাইরাল ফিভার, কাজে ভাইরাল যে যে সাইন সিমটম গুলি থাকে, যেমন হাই গ্রেড ফিভার থাকে, পেশেন্টের হেডেক থাকতে পারে, মায়ালজিয়া থাকে, বডি এক থাকে, এগুলো কিন্তু অ্যাজ এ হোল কিছু কমন সিমটম, আর এগুলোকে আমরা কি সিমটম বলি? ভ্যাগ সাইন এন্ড সিমটম বলি। আসলে কি এই সিমটম গুলো দিয়ে কখনো কোনো ডিজিজ ডায়াগনোসিস করা পসিবল? ম্যাম অনেক ধরনের ডিজিজ, তোমার টাইফয়েড হলেও তোমার এমন থাকবে, তোমার ডেঙ্গি হলেও হবে, তোমার চিকেনগুনিয়া হলেও হবে, তোমার কোভিডে হচ্ছে, তোমার ডিপথেরিয়াতে হচ্ছে, মোটামুটি বেশিরভাগ ডিজিজ গুলোতে কি হচ্ছে আমরা পাচ্ছি সেম পাচ্ছি। বাট দেখো যে আমার যখন কোভিড হলো আমার কিন্তু স্নেজিং ছিল প্রথমে, আমার কিন্তু কাফ ছিল না, আমার ছিল হাঁচি, আমার ছিল ন্যাজাল ডিসচার্জ। এর কিছুদিন পরে থেকে শুরু হলো আমার কাফ, এবং জাস্ট লাইক হুপিং কাফ, respiratory distress, palpitation, আর সিভিয়ার মায়ালজিয়া। বাট আমার কিন্তু কোনো অ্যানোসমিয়া ছিল না। সো এই সিমটম গুলো কিন্তু ভ্যারি করে, এই জন্য আমরা বলি কি যে ফিভার বলি, বডি এক বলি, এই ব্যাপারগুলোকে কিন্তু ব্যাক সাইন এন্ড সিমটম বলা হয়। অনেক ভাইরাল ফিভারে কিন্তু ব্রেকবোন ফিভার হয়, সব ভাইরাল ফিভার কিন্তু আমি ডেঙ্গি না। সে সিমটম, এই যে আমি একটু সিমটম গুলো আমরা পড়াবো, দেখো এর মধ্যে কিছু সিমটম দিয়ে আমরা কিন্তু ওভাবে বুঝতে পারবো না, এবং সেটার কনফার্মেটরি ডায়াগনোসিস আছে। এখন দেখো আমরা দেখি ডিজিজটা কিরকম হয়। সাডেন অনসেট, মডারেট টেম্পারেচার, ম্যালেজ, সোর থ্রোট, টায়ার্ডনেস। এখন দেখো ম্যালেজ কিছুই বুঝবা না, টায়ার্ডনেস, জ্বর মানেই তো টায়ার্ডনেস থাকবে, তুমি টেম্পারেচারও থাকে, এগুলো দিয়ে কিছু বোঝা যায় না। কিন্তু সোর থ্রোটটা কিন্তু প্রথমে আসে না, সোর থ্রোটটা আসতে একটু সময় লাগে। এখন সোর থ্রোট ইজ নট মার্কড ইনিশিয়ালি, প্রথমে তুমি সোর থ্রোট দেখতে পাবে না, ফিল করবে না, বেশি ফিল করবে না। এবং এটা কেন ডিলে হয় জানো? কারণ হচ্ছে একটা মেমব্রেন ফর্মেশন হচ্ছে। This delays the discovery of the illness, which result in considerable amount of membrane formation. মেমব্রেনটা কি সেটা আমরা দেখবো। এই মেমব্রেনটা কেন ফর্মেশন হয় দেখো, মেমব্রেন ফর্মেশন হচ্ছে ডিউ টু নেক্রোসিস অফ এপিথেলিয়াল সেলস, সেরোফিব্রিনাস ম্যাটেরিয়াল লিবারেটেড which form greenish white membrane। যাদের ডিপথেরিয়া হয় তাদের টনসিল,
ফ্যারিংস, ল্যারিংস, এগুলাতে একটা গ্রিনিশ হোয়াইট মেমব্রেন দেখা যায়। এবং যদি আমরা সেটা দেখি তাহলে মোটামুটি আমরা কনফার্ম থাকি ইটস এ ক্লিয়ার কাট কেস অফ ডিপথেরিয়া পেশেন্ট। ওকে, দেখো যেটা আমরা কি বলে দিলাম, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ডিপথেরিয়া। তুমি এগুলা দিয়ে বুঝবা না, এগুলা কিন্তু অনেক ডিজিজ, এগুলা কোনো ফিচারই না। এই সোথ্রোট বাদ দিলে এগুলা হচ্ছে ভ্যাকসাইন এন্ড সিম্পটম, ওগুলা দিয়ে বোঝা যায় না। এই দেখো কার্ডিনাল ফিচার যেটা আমরা বললাম, the hallmark of respiratory diphtheria is a sealed membrane that appear within 2 to 3 days of illness over the mucous lining of the tonsil হতে পারে, প্রথমে একটা টনসিলে হয়, সেখান থেকে আরেকটা টনসিলে হয়, একই সঙ্গে দুটো টনসিলে হবে না। ফ্যারিংস, ল্যারিংস অথবা হচ্ছে নেয়ার্স, মানে হচ্ছে নাকের ছিদ্র যেটাকে আমরা বলি, and that can extend into the ট্রাকিয়াতে যেতে পারে। দেখো ল্যারিংসে গেলে ট্রাকিয়াতে যাওয়া তো অসম্ভব কিছু না। Fatal airway obstruction can result if the pseudo membrane extend into the larynx or trachea, or if a pitch of it becomes dislodged. So is pseudo membrane কিন্তু বড় খারাপ জিনিস। ডিপথেরিয়া মানে আমরা খুব লাকি যে আমাদের ডিপথেরিয়াটা অনেকটা কমে গেছে। এই pseudo membrane-টা হচ্ছে তোমার টনসিল, ল্যারিংস, ফ্যারিংস, নেয়ার্স সবকিছুতে এক্সটেন্ড করতে পারে। ফ্যাটাল কখন হয়, মানে পেশেন্ট কখন ডেথ হওয়ার চান্স থাকে, যখন সেটা ল্যারিংস, ফ্যারিংস, ল্যারিংস বা ট্রাকিয়াতে চলে যাচ্ছে, অথবা যদি এটার কোনো একটা পোর্শন ডিসলজ হয়ে যায়। ওকে, সো দিস ইজ দ্য হলমার্ক অফ দ্য রেসপিরেটরি ডিপথেরিয়া। এখন দেখো ডিপথেরিয়া কয় প্রকার আছে। ডিপথেরিয়া কিন্তু যে কোনো মিউকাস মেমব্রেনকে ইনভলভ করতে পারে। এখানে আরেকটা ক্লাসিফিকেশন আছে, ওটা আমি আজকে তো আমরা অনেক বেশি আর দেখবো না। আরেকটা আছে তোমার নন রেসপিরেটরি। দেখো ডিপথেরিয়া can involve almost any mucous membrane. For a clinical purpose, it is convenient to classify diphtheria into type or manifestation depending on the site of the disease. সাইটের উপর ডিপেন্ড করে আমি এটাকে ভাগ করছি। রেসপিরেটরি দেখো কি আছে, নাসাল হতে পারে, মানে নাসাল নাকে, ফ্যারিঞ্জিয়াল মানে ফ্যারিংসে, টনসিলার মানে টনসিলে, ল্যারিঞ্জিয়াল মানে হচ্ছে ল্যারিংসে, মানে তখন সেখানে মেমব্রেনটা আছে। কিউটেনিয়াস মানে হচ্ছে আমাদের স্কিনে থাকবে। আর আরেকটা আছে আমাদের কি জেনিটালিয়াতে হতে পারে, এটা আমরা প্রথমে দেখেছিলাম। দেখো তোমার একটা স্লাইডে আমরা দেখেছিলাম, এই যে দেখো স্কিনে আমরা দেখেছিলাম, স্কিনে হতে পারে আম্বিলিকাস অফ দ্য নিউবর্ন, আর একটা হচ্ছে আইতে হয় কনজাংটিভা, আইয়ের কনজাংটিভাতে হয়, জেনিটালিয়াতে হয়, মিডল ইয়ারে হতে পারে। এগুলো হচ্ছে নন রেসপিরেটরি। তার মানে ডিপথেরিয়া কিন্তু অনেক জায়গাতে হতে পারে, এবং আমি সাইটের উপর ডিপেন্ড করে হচ্ছে একে ক্লাসিফিকেশন করছি। যতটুকু পড়ালাম তোমরা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। Yes, ma'am. কিছু কোশ্চেন করবো? ম্যাডাম পড়া আছে কথা বলুন। আজকে তো জাস্ট এটা হচ্ছে তোমার টু ওয়ে না, এটা হচ্ছে তোমার কি বলতে পারি আমরা, ওয়ান ওয়ে মেথড বলার ঠিক হবে না। এখানে আমি কিছু বলি, তোমরাও কিছু বলো, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তোমাদেরকে যদিও কিছু কমিউনিকেবল ডিজিজের নাম বলতে বলি, তাহলে তোমরা কিছু কমিউনিকেবল ডিজিজের নাম বলো। ম্যাম হেপাটাইটিস বি, hookworm infestation, diphtheria. হেপাটাইটিস বি কেন শুধু বললাম, আর কিছু নাই? ম্যাম আছে। হেপাটাইটিস কয় ধরনের বলো তো? ম্যাম 5. কি আছে এর মধ্যে? তুমি যে বি বললে, কেন এ? হেপাটাইটিস এটা কি কমিউনিকেবল না? চিকেন পক্স হবে না? বলো। চিকেন পক্স,
পক্স, গুড। তারপর মিজলস, whooping cough, কফ, তারপর ডেঙ্গু, ম্যাম মিজলস, মামস, ম্যালেরিয়া, মিজলস, কালা আজার, ম্যালেরিয়া, কালাজার, তারপর ma'am influenza, প্লেগ, typhoid, টিটেনাস, pneumonia. টিউবারকুলোসিস। yellow fever, গুড। তার মানে অনেকগুলো ডিজিজ আছে। তোমরা ভালো, তোমরা খুব ভালোই জানো। আমরা যদি এক কথায় আমাদের কমিউনিকেবল ডিজিজ বলতে পারলে আমরা প্রথমে ইপিআই ডিজিজের 7টা 10টার নাম বলে দিব নাকি? আর ইজি হয় না? একসঙ্গে যদি আমরা 10টা নাম বলি ওখান থেকে ইপিআই থেকে। আচ্ছা, আর রিসেন্টলি একটা নাম বলতে হবে না, কোভিড কে কিন্তু প্রথমে রাখতে হবে। কমিউনিকেবল ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজের একটা ডেফিনিশন প্রথমে বলেছিলাম। দুটোর মধ্যে বেসিক তফাৎ কি বলো তো? ma'am কোয়েশ্চেনটা কি? কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে যদি আমি তোমাকে ডিফারেন্স বলি তাহলে তুমি কি ডিফারেন্স বলবে? হাইপারটেনশন কেন কমিউনিকেবল নয়? কেন মিজলস কমিউনিকেবল, কেন হাইপারটেনশন কমিউনিকেবল নয়, বা কেন ডিপথেরিয়া কমিউনিকেবল, হাইপারটেনশন কমিউনিকেবল নয়? ম্যাম ওই তিনটা ট্রান্সমিশনের যে এজেন্ট তিনটা হোসেন criteria environmental fulfill করতে forum। হয় ওটার জন্য। থাকছে না, তাই? সংস্পর্শে গেলে ছড়ায় না, এজেন্ট, এজন্য হোস্ট, এনভায়রনমেন্ট তিনটার মধ্যে যে কানেকশনটা লস হয় ওই কারণে ওটা হবে না। হাইপারটেনশনটা নন কমিউনিকেবল। তোমরা আইডিয়া করে বলেছো, সুন্দর বলেছে। দেখো নামের মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার আছে। কমিউনিকেবল, দ্যাট মিন্স কমিউনিকেশন, নন কমিউনিকেবল, নন কমিউনিকেশন, ঠিক কি না? সংস্পর্শ লাগে কমিউনিকেবল গুলোতে, বাট নন কমিউনিকেবল গুলোতে সংস্পর্শ লাগে না, মানে এটা এটা বললে হবে না, অন্যভাবে হবে। সংস্পর্শের ব্যাপারটা বলা যাবে না তোমাকে। সংস্পর্শ কথাটা আসলে এখানে হবে না। তোমার এখানে যেটা বলতে হবে, কমিউনিকেবল ডিজিজে একটি স্পেসিফিক এজেন্ট রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ কমিউনিকেবল ডিজিজ, ঠিক কি না? বাট জি ম্যাম। কমিউনিকেবল ডিজিজ যদি হয় সেখানে কি তুমি কাউকে দায়ী করতে পারবে? তুমি কি বলতে পারবে হাইপারটেনশনের জন্য কোনো প্যাথোজেন রেসপন্সিবল? নো ম্যাম। তাহলে আমরা যেটা বলবো প্রথমে, কমিউনিকেবল ডিজিজে কি থাকবে? একটা এজেন্ট রেসপন্সিবল থাকবে, সেখানে এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্টের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকতে হবে। বাট আর এখানে কি থাকবে? ট্রান্সমিশন থাকবে ফ্রম ম্যান টু ম্যান, অথবা অ্যানিমেল টু ম্যান, অথবা হচ্ছে কি ইনঅ্যানিমেট অবজেক্ট টু ম্যান অর অ্যানিমেল, রাইট? ইয়েস ম্যাম। ডিজিজে কি বলবো আমরা? There is no single agent responsible for development of non-communicable diseases. Multiple risk factors are responsible for development of non-communicable diseases, right? So this is the difference between communicable and non-communicable disease. Which non-communicable disease example now? Hypertension, diabetes, আর কি আছে? coronary heart disease, stroke, কার্সিনোমা, রাইট। এগুলো হচ্ছে non-communicable disease. আচ্ছা, ডিপথেরিয়ার এজেন্টের নাম কি? দেখতে বলো, আমি স্লাইডটা দিচ্ছি। ডিপথেরিয়ার এজেন্টের নাম বলো। Corynebacterium diphtheriae. কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। আচ্ছা, ক্যারেক্টারটি আমরা এখানে দেখলাম, গ্রাম পজিটিভ, নন মটাইল, নন ক্যাপসুলেটেড, স্লেন্ডার, রড শেপ, ইউজুয়ালি সিন ইন পেয়ার্স, আমরা এটা দেখলাম। আমরা কি ভ্যাকসিন দিচ্ছি এটার জন্য? EPI vaccine. ভ্যাকসিনটার নাম বলো। BPT vaccine. একসাথে আমরা কি বলছি এখন? EPI vaccine.
পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে থাকবে। কাজে তোমাকে কি বলতে হবে? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলতে হবে, ঠিক না? জি ম্যাম। তোমাদের ফার্স্ট প্রফের রেজাল্ট হয়েছিল? জি ম্যাম। প্রফটা হয়েছিল ইয়েস ম্যাম। নাকি তোমরা করোনাতে পড়ে গেছো? না ম্যাম, পরীক্ষা হয়েছে, রেজাল্ট দিয়ে দিছে। রেজাল্ট হয়েছে না? আচ্ছা, জি ম্যাম। তোমাদের পাস করেছে কতজন? ম্যাম 45। 5 জন সাপ্লি, সব সাবজেক্ট না একটা করে? ম্যাম 4 জন একটা করে আর একজন অল সাবজেক্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আমরা এই স্লাইড গুলো আমার রেডি করা নেই, তারপর আমি তোমাদেরকে বলছি। নেক্সট ইয়েতে দেখাবো তোমাদের। পার্সেন্টেজ নিব। তোমাদের একটা পর্যন্ত ক্লাস থাকে, কয়টা পর্যন্ত? ম্যাম ম্যাম এটা 12টা পর্যন্ত ম্যাম। 12টা পর্যন্ত 12টা পর্যন্ত। 12টা? আমাকে যে বললো 2 ঘন্টা। ভাইয়া ম্যাম, ক্লাস কয় ঘন্টা? আগে 2 ঘন্টা ছিল ম্যাম। আগে কয় ঘন্টা ছিল? ম্যাম 1 ঘন্টায় হয় ম্যাম। 1 ঘন্টাই হয় তোমাদের? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। ঠিক আছে, তাহলে তোমাদের পার্সেন্টেজ তোমরা কিভাবে দাও? তোমাদের কি এখানে, ভাইয়া পার্সেন্টেজ কি এখানে নিব? পার্সেন্টেজ পাঠা যাবে ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম আপনার নাম্বারটা দিলে আপনার নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করে দিতে পারবো, যারা অ্যাবসেন্ট ওদের রোলগুলো। আচ্ছা, এখানে থার্ড ইয়ার না? তাহলে একটা ব্ল্যাঙ্ক পেজ দেন, আমি জাস্ট রোলগুলো তুলে ফেলি, পরে হচ্ছে হ্যাঁ পরে এখানে তোলা যাবে। তোমরা এখন আছো কয়জন? Forty-five. তোমরা কোন ব্যাচ? ম্যাম 6 ব্যাচ ম্যাম। 6th ব্যাচ? জি ম্যাম। তোমাদের রোল 1 শিয়া মাহজাবি। Present, ma'am. রোল 2 Yes, ma'am. রোল 3। Present, ma'am. আচ্ছা দাঁড়াও, তোমাদের কিন্তু আমি এখান থেকে দেখতে পারি কে কে আছো। 3 আছো, 4 আছো, 3, 4। রোল 5 অ্যাবসেন্ট নাদিম আব্দুল্লাহ ফারহান। ম্যাম ও ছিল ম্যাম, এখন ডিসকানেক্টেড। ছিল না না? রোল 7 হচ্ছে মোহাম্মদ আব্দুল মহিমেন, ও অ্যাবসেন্ট। জি ম্যাম, রোল 7 অ্যাবসেন্ট।
16 to Sanjida Alam absent. প্রেজেন্ট ম্যাম, ও পার্টিসিপেন্টে লাস্টে শো করতেছে, ও রোল লিখে নেই সামনে। ওর ও তো রোল লিখানে আছে, ও প্রেজেন্ট আছে। জি ম্যাম, ওকে নিচে পার্টিসিপেন্ট লিস্টে নিচে গেলে ম্যাম পাবেন। থার্টি থ্রি হচ্ছে আরিফুল ইসলাম কি অ্যাবসেন্ট? জি ম্যাম, রোল 33 অ্যাবসেন্ট। ওরা কি সাপ্লি নাকি? নো ম্যাম। 33 39 40 দুজনকে দেখা যাচ্ছে না। 39 40 কে আকিলা হুসাইন তৈয়বাই 33 আছে ম্যাম। 43 আছে না না 39 and 40 প্রেজেন্ট 33 Present, ma'am. 33 কে আছো? 33 আছে। কোথায় 33? জি ম্যাম, ঠিক আছে। কোথায় তোমার রোল লেখনি তুমি? কোথায় তোমাকে তো আমি পাচ্ছি না। ম্যাম রেডমি নোট 10 লেখা। কি লেখা আছে ওর? Thirty-three. Yes ma'am. ম্যাম রোল 33 আমি। ওই যে রিনেমটা লেখা হয়নি, সরি ম্যাম। আচ্ছা, তাহলে 34. 34 কে ম্যাম পার্টিসিপেন্ট লিস্টে শো করতেছে। ম্যাম ওর নেট ডিস্টার্ব করতেছে। 35. Present, ma'am. 36. Ma'am, roll 15 present. কত? 15. Ji, ma'am. হ্যাঁ 15 আছো দেখেছি। 38 39 বলো তো। 38 39. ম্যাম 39 অ্যাবসেন্ট ম্যাম, 38 প্রেজেন্ট। 40 আছো। 43. ইশরাত জেরিন মিম। ম্যাম 43 আর 45 ছিল ম্যাম, ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে। 43 আর 45 জি ম্যাম। ডিসকানেক্ট কেন হলো? ওরা আগে ছিল? জি ম্যাম। না পেলে তো ডিসকানেক্ট করে দিতে হবে। 46 45 46 7 8 9. তাহলে দেখো রোল 5 অ্যাবসেন্ট, রোল 7, রোল 33, 39 আর 45 43. ম্যাম 33 প্রেজেন্ট। 33 কে প্রেজেন্ট দিলাম। আর 45 আর 43 কি ছিল? জি ম্যাম ছিল ম্যাম, ওরা ওরা ডিসকানেক্টেড কখন সেটা লিভ জানি করলো? ম্যাম। নেটওয়ার্ক প্রবলেম এটা জানাইছিল। আর রোল 5 ও ম্যাম নেটওয়ার্ক প্রবলেম এটা জানাইছিল। আজকে তাহলে তোমার আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরো তোমাদেরকে আজকে যেভাবে পড়ালাম সেভাবে পড়ালে কি তোমাদের জন্য ঠিক আছে, নাকি তোমরা অন্য কোনো ভাবে পড়ো বা তোমাদের সিস্টেমটা কি? তোমরা আছো? জি ম্যাম। হ্যাঁ, Yes, তোমাদেরকে যেভাবে স্লাইডগুলি দিলাম তোমাদের জন্য কিভাবে ভালো হয় কিনা? জি ম্যাম। পিডিএফটা দিয়ে দিলে ভালো হয় না? আর ম্যাম পিডিএফটা আমাদেরকে সেন্ড করলে হবে। তোমরা একটা কাজ করো, আমার ইমেল আইডিটা রাখো আর তোমাদের একজন ইমেল আইডিটা আমাকে বলো। আমার ইমেল আইডিটা আমি স্লাইডে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। এখানে সব ক্যাপিটাল লেটার শো করছে কিন্তু সব স্মল লেটার, ঠিক আছে? দেখেছো তোমরা আমার আইডিটা?
Yes, ma'am. insashamni@gmail.com INSASHMMI@gmail.com তোমাদের একজন আইডি আমাকে দাও। আচ্ছা তোমাদের মনিটর কে? বেলাল। জি ম্যাম, আমি সেন্ড করছি ম্যাম আপনাকে চ্যাট বক্সে দেখুন। তোমরা কি আমাকে ইমেলটা দিছো? জি ম্যাম, আপনার চ্যাট বক্সটা একটু চেক করেন ম্যাম, ওখানে ইমেলটা আমি পাঠিয়েছি। আচ্ছা দাঁড়াও, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখো আমার নাম্বারটা তোমরা রাখো। তোমরা আমার নাম্বারটা রাখো, আর তোমাদের যে মনিটর আছে সে আমাকে এই নাম্বারে মেসেজ করো। আমাকে ইমেল আইডি কে দিয়েছে? মনিটর। জি ম্যাম। আচ্ছা তাহলে এই নাম্বারটা রাখো, আর তুমি আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তাহলে তোমার নাম্বারটা আমি সেভ করে রাখবো। ঠিক আছে? ইয়েস ম্যাম। তাহলে শোনো, আমার যদি সম্ভব হয় তাহলে আমি নেক্সট ক্লাস করানোর আগে তোমাদের পিডিএফ ফাইলগুলো আমি সেন্ড করে দিব, তাহলে তোমরা বাসায় একটা প্রিপারেশন নিতে পারবে, আমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, এটা সেভ করেন। আচ্ছা, save করে দিন।